ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গের শ্রদ্ধেয় সঞ্চালক মহাশয় এবং শ্রী শ্রী ঠাকুরের পূত পাঞ্জাধারী ব্যক্তিবর্গ, সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, সকলকে আমার আন্তরিক জয়গুরু। এতক্ষণ ধরে আমরা খুব সুন্দর ভাবেই এই সৎসঙ্গের আনন্দ উপভোগ করছি শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন বাণী পাঠের মাধ্যমে এবং শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন সঙ্গীত এবং কীর্তনের মধ্যে দিয়ে। আজকে এই সৎসঙ্গে আমি আজকে প্রথম যুক্ত হতে পেরেছি। তো আমি এইখানে যুক্ত হয়ে দেখছি এত সুন্দর সৎসঙ্গ হচ্ছে, আমি যার জন্য প্রথম থেকেই উপস্থিত রয়েছি। খুব ভালো লাগছে এই সৎসঙ্গের প্রত্যেকটি পারফরমেন্স দেখে। যাই হোক, সময় অল্প, আলোচনার মধ্যে ঢুকি। আজকে আলোচনা প্রসঙ্গের যে জায়গাটি পড়া হলো ওখানে হচ্ছে ওই সন্তানের শিক্ষার ব্যাপারে পড়া হলো, যে আশুতোষ জোয়ারদারদা ছিলেন, আরেকজনের কথা বলা হচ্ছিল। পুরো লাইনগুলো আমার মনে নেই, কিন্তু যদি স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে সে থেকে যদি ছেলেপেলেরা ওরকম শেখে, তার থেকে তাদের কেমন চরিত্র তৈরি হয় এবং তার জন্য কি করা উচিত শ্রী ঠাকুর বলছেন। এবং সম্ভব হলে 4-5 বছরের মধ্যে, না হলে 8 থেকে 10 বছরের মধ্যে সেই শিক্ষা, বা ম্যাক্সিমাম 12 বছরের মধ্যে। এই যে পার্টটা আজকে যেটা আলোচনা প্রসঙ্গের পড়া হলো, খুব গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটি। আজকের প্রতিটি সংসারের মধ্যে এই জিনিসটি দেখা যায় এবং ওই ব্যাপারটা ওরকম হয় আর কি। শ্রী ঠাকুরের বাড়িতে রয়েছে যেমন স্বামী স্ত্রী ঝগড়া করে ছেলে পুলে দেখে, গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোয় দেখে। তো আজকের সমাজে কিন্তু আজকে এই জিনিসটা বেশিভাবে প্রতিফলিত হচ্ছে, সব থেকে বেশিভাবে। আর এরই প্রতিফলন আমাদের সকলকে ভুগতে হচ্ছে। আমরা চেঁচামেচি করছি সকলেই, কিন্তু চেঁচামেচি করে তো লাভ নেই, গোড়ায় তো জল দিচ্ছি না। আমার মনে আছে শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তীদা আমাকে এই 2-3 দিন আগেই আমার সাথে কথা হচ্ছিল। তো তখন উনি বলছিলেন যে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়েছি যখন, তখন আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম 1949 এরকম কিছু হবে হয়তো। তো বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম যে ঠাকুর মানুষ কি করে তৈরি হবে। তখন ঠাকুর আমাকে বললেন যে মানুষ আগে আদর্শ কেন্দ্রিক হতে হবে, আদর্শ কেন্দ্রিক না হলে মানুষ তৈরি হবে না। আজকে মানুষ যা কিছু করুক না কেন, প্রবৃত্তি কেন্দ্রিকতার জন্যই কিন্তু আজকে মানুষের মধ্যে যত গন্ডগোল, সে স্বামী স্ত্রী হোক আর সন্তানই হোক, সমস্ত কিছুর ক্ষেত্রে, এবং তারই প্রভাব পড়ছে আজকে সমাজে। এবং শ্রদ্ধেয় মণিদা আরো অনেক কথা বলেছিলেন, কিন্তু আমি এখন এই মুহূর্তে সম্ভব নয় এখন এত আলোচনা করার। তো এই ব্যাপারটা হচ্ছে যে আদর্শ কেন্দ্রিকতার অভাব আমাদের। কেন আদর্শ কেন্দ্রিকতার অভাব? আমরা সকলেই বলবো না আমরা তো দীক্ষা নিয়েছি, আমরা তো আদর্শ কেন্দ্রিক। তা নয়, দীক্ষা নিলেই মানে স্কুলে গেলেই ছাত্র হয় না, আর দীক্ষা নিলেই শিষ্য হয় না। দীক্ষা নিলাম মানে আদর্শ কেন্দ্রিক হলাম না। আদর্শ কেন্দ্রিক হচ্ছে ওই যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দাকে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন না যে বি কনসেন্ট্রিক, তারপরে আবার যখন জিজ্ঞাসা করলেন কিসে, তখন বললেন উইথ দ্য আইডিয়াল। তো ওই আইডিয়াল অর্থাৎ আদর্শে কনসেন্ট্রিক থাকতে হবে আমাকে। আমি যদি না থাকি তাহলে আমি দীক্ষা নিলাম, কিছু হলো না। কনসেন্ট্রিক কি, যে তিনি যা বলছেন তেমন ভাবে আমার করা, আমার চলা বলা ব্যবহার আচার ব্যবহার সমস্ত কিছুকে সেইভাবে চালিত করা, তবে গিয়ে সেগুলোর সুনিয়ন্ত্রণ আসবে। এই সুনিয়ন্ত্রণ নেই বলেই আজকে যে যত গন্ডগোল। এই যে ধরুন এই আজকে সারা ভারতবর্ষ জুড়েই বা সারা পৃথিবী জুড়েই একটা মানে মানে রোগ, যেটা নিয়ে আমরা এই পশ্চিমবঙ্গে আজকেও এত আন্দোলন হলো। আমরা সব আন্দোলন করছি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস করছি। আমিও সেটা সমর্থন করছি, যে আমিও চাই না, আপনারা আমরা কেউই চাই না যে সমাজে এরকম ভাবে এরকম ঘটনা ঘটুক। আমরা কেউ চাই না, আমরা জাস্টিস প্রত্যেকেই চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষ আমরা কেউ গোড়ায় দেখছি না। কেননা এই যে রোগটা, এই যে ধর্ষণ যে হচ্ছে,
এটা একটা রোগ, এটা সামাজিক ব্যাধি। এটাকে কোনোদিন কিন্তু ওই কোনো আইন কানুন করে কিন্তু সম্ভব নয়। আইন তৈরি করে, কারণ কত তো আইন তৈরি হলো, এই দিল্লির ঘটনা ঘটেছিল, তারপরে তো কত আইন হলো, আইন টাইন হয়ে তাদের ফাঁসিও দেওয়া হলো, সবকিছুই হলো, কিন্তু একদিনের জন্য কি বন্ধ হয়েছে? কেননা সেন্ট্রালের রিপোর্ট বলছে যে প্রতিদিন, আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল থেকে রিপোর্ট দিচ্ছে যে প্রতিদিন অন্ততপক্ষে 90টা ধর্ষণের কাণ্ড ঘটে। তাহলে কি করে হচ্ছে? তার মানে যে এটা আইন করে সম্ভব নয়। এটাই একমাত্র এই শ্রী ঠাকুরের যে কথা, আদর্শ কেন্দ্রিক হতে হবে সেটা প্রত্যেককে, এবং প্রত্যেককে সেটা কে করবে, করবেটা কি করবে হচ্ছে প্রথম ধাপ হচ্ছে বাবা মায়ের। এই বাবা মায়ের ত্রুটির জন্যই কিন্তু, যে আজকে ওই যে আলোচনা প্রসঙ্গে এটা পড়া হলো, আমি সেই জায়গা থেকেই বলছি যে বাবা মায়ের ত্রুটির জন্যই আজকে সন্তানেরা, ওই যে ওখানে বলছিল না যে 5 থেকে 6 বছর বা এর মধ্যে করতে হবে, অথবা 8 থেকে 10 বছরের মধ্যে, অথবা 12 বছরের মধ্যে, এই তাদেরকে এই মানে ভাবটা তৈরি করে দিতে হবে। আজকে ওই বাবা মায়েরা তৈরি হচ্ছে না বলে সন্তানদের এই ভাবটা তৈরি করে দিচ্ছে না, আর ফলে কি হচ্ছে, এই যে সন্তানদের মধ্যে একটা পশুত্ব তৈরি হচ্ছে, তারা মাকে মা বলে ভাবছে না, যার জন্য নারী জাতির প্রতি এরকম অসম্মান হচ্ছে। ফলে আমি জাস্টিস চাইছি, জাস্টিস 100% চাইছি, কিন্তু তার যে সঠিক পদ্ধতিগতভাবে যদি আমরা আজকে প্রকৃত সমাজের সংস্কার চাই, আইন করে এগুলো সংস্কার সম্ভব না, কারণ এটা এটা তো একটা ব্যাধি। এই ব্যাধিকে মূল থেকে উৎপাটন করতে হবে। মূল থেকে যদি উৎপাটন না করি, একটা ব্যাধিগ্রস্ত লোককে ফাঁসি দিয়ে দিলাম, কিন্তু সমাজ থেকে কি ব্যাধিটা দূর হবে? হবে না, হবে না, এটা সম্ভব নয়। তো ফলে কি হচ্ছে, এই যে আদর্শ কেন্দ্রিকতার জায়গাটা, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম দরকার। এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা কেউ ভাবছি না। ঠাকুর বলছেন না যে তোমাদের আহ, উম, ইয়ে আছে, তোমাদের কমিউনিটি আছে, ঠাকুর বলছেন তোমাদের কমিউনিটি আছে কিন্তু কমন আইডিয়াল নেই, তোমাদের সোসাইটি আছে কিন্তু তোমরা সোশ্যাল ডিসিপ্লিনকে মানো না। তো তার মানে কি হচ্ছে, যে এই যে কমন আইডিয়াল, এই যে অভিন্ন আদর্শ, ঠাকুর বলছেন এই অভিন্ন আদর্শকে আমরা কেউ মানি না, আমরা আমাদের মতন করে চলছি, যে যেমন ইচ্ছা চলছি, অথচ আমরা খুব আন্দোলন করছি। এরম ভাবে কি সম্ভব? আমরা মূল জায়গাটায়, যাতে কিনা আমাদের সমাজে এই ধরনের আইন করে এই ঘটনাকে আমাদের, আমাদের আমি আমি আজকে একজন ভদ্রমহিলার, তিনি শিক্ষিকা, তার বক্তব্য শুনছিলাম। তা তিনি বলছিলেন যে আজকে আমরা ছোট থেকে, আমরা বাচ্চাদেরকে যদি ছোট থেকে এই শিক্ষাটা দিই, তিনি কিন্তু সৎসঙ্গী নন, কিন্তু তার একটা বক্তব্য শুনছিলাম। তো বলছেন যে ছোট থেকে যদি আজকে আমরা সন্তানদের যদি সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, তাহলে তারা মানুষকে সম্মান দেবে, মায়েদের সম্মান দেবে। হ্যাঁ, কারণ যে মা থেকে সে জন্মগ্রহণ করেছে, সেই মাকে সে কখনো অশ্রদ্ধা করতে পারবে না, সে প্রত্যেকের মধ্যে তখন মায়ের রূপ দেখবে। কিন্তু আমরা ছোটবেলা থেকে আমরা সেই জায়গাটাকে কিন্তু আমরা দেখছি না। এবং তার জন্য উনি আরেকটা বললেন যে উনি যেহেতু উনি সৎসঙ্গী নন, সৎসঙ্গী মানে অদীক্ষিত, ফলে উনি ওনার মতন বললেন যে আমাদের প্রত্যেকটা সিলেবাসের মধ্যেই আমাদের এই সুশিক্ষার ও সিলেবাসকে নিয়ে আসতে হবে, যাতে তার মধ্যে দিয়ে যাতে তারা আচরণ শিখতে পারে। এই আচরণ শিক্ষার সিলেবাস আমাদের নেই, আমরা সবাই ওই শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করছি, একদম বাস্তব কথা। তো ফলে আমরা এই জায়গাটায় হাত দেওয়া দরকার, এই জায়গাটা নিয়ে আন্দোলন হওয়া দরকার, কিন্তু এই জায়গাটা নিয়ে আন্দোলন আমরা কেউ করছি না। তো ঘটনা হচ্ছে কি, যে যে সুসন্তান বা কুসন্তান, এই এই যে এইগুলোর জন্ম, কিন্তু আমরা অনেকেই বলে দিই যে এই এই মেয়েটার খুব খারাপ পোশাক ছিল ওই জন্য ধর্ষণ হয়েছে, তা নয় কিন্তু। এগুলো আসলো কোত্থেকে? সবকিছুতে গোড়ায় হাত দিতে হবে, গোড়ায় না হাত দিলে হবে না। ওই ভদ্রমহিলা তিনি বলছিলেন, বললেন যে ধরুন একটি মেয়ের খুব মানে হয়তো কোনো খারাপ পোশাক পরে উঠেছে, আমরা চেষ্টা করব তাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার, যে মা বা ম্যাডাম, এটা একটু ঠিক করে নিন। এরম ভাবে উনি বললেন। দেখুন উনি হয়তো দীক্ষিত নন, কিন্তু ওনার যে কথাগুলোর মধ্যে যে শালীনতা এবং সমাজের সংস্কারের যে জায়গাটা, এটা কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপে করতে হবে, তখনই সমাজটার সংস্কার সম্ভব। এই যে নারীরা, এই যে আমাদের যে ঠাকুর যে কম্পেশেবল ম্যারেজের কথা বলছেন, এই কম্পেশেবল ম্যারেজ যতক্ষণ না হবে, ততক্ষণ অবধি এইগুলো নিয়ে যত ঘাটাঘাটি করি না কেন কিছু হবে না। আজকে সমাজের থেকে কম্পেশেবল ম্যারেজটা হারিয়ে গেছে, আর সে কারণেই আজকে এই এত কিছুর গন্ডগোল। এই যে সামঞ্জস্যপূর্ণ বিবাহ আমরা বলছি, অর্থাৎ কম্পেশেবল ম্যারেজ, অর্থাৎ সুসামঞ্জস্য বা কুসামঞ্জস্য, এটা
হচ্ছে একটা গুড ম্যাচিং দরকার বা ব্যাড ম্যাচিং। ব্যাড ম্যাচিং হলে কুসামঞ্জস্য, না হলে সুসামঞ্জস্য। তাহলে এই সুসামঞ্জস্যটা কি? যে সামগ্রিকভাবে মিল থাকতে হবে, মতের মিল, কথার মিল, কাজে মিল, স্বভাব বা সদ্ভাব থাকতে হবে, সম্মতি থাকতে হবে, খাপ খাওয়া দুজনের প্রতি দুজনের, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে খাপ খাওয়ার ভাব এটা থাকতে হবে। একজনের যা মানসিক চাহিদা অন্যের মধ্যে তা থাকবে, একজন যেটা ভীষণভাবে পছন্দ করে অন্যের মধ্যে তার স্বতঃস্ফূর্ত প্রকাশ হবে। এটাকে বলে যে আমরা রাজজোটক মিল বলতে পারি। এটা হচ্ছে সামঞ্জস্য বিবাহ, মেড ফর ইচ আদার আমরা যেটা বলছি। এক কথায় যে সুসামঞ্জস্যই কিন্তু সুবিবাহ, আর কুসামঞ্জস্য হচ্ছে কুবিবাহ। আজকে সমাজের দিকে তাকালে আমরা দেখি যে কুবিবাহে তো ভরে গিয়েছে। শ্রী ঠাকুর বলছেন যে সুবিবাহের ফলেই সুপ্রজনন সম্ভব, আর সুপ্রজননের জন্য প্রয়োজন একে অন্যের পরিপূরক হওয়া। সেটা মেজাজ, ধাতু, কথাবার্তা, আলাপ আলোচনা, পছন্দ অপছন্দ, রুচি, চাহিদা, শ্রেষ্ঠ ও প্রেষ্ঠের প্রতি মনোভাব ও একে অপরকে সয়ে বয়ে নেওয়ার ক্ষমতার মাধ্যমে। শ্রী ঠাকুর এতখানি ক্লিয়ার করে দিলেন। আমি যেগুলো পড়লাম, যে যে কথাগুলো ঠাকুর বলেছেন, এগুলো দেখুন তো আজকে মিলিয়ে, আজকে সমাজের এই জিনিসগুলো মানে কতখানি অভাব। আর সে কারণেই কিন্তু সুসন্তান আসছে না, পশুত্বের জন্ম হচ্ছে। কিসের কারণে? আর তারপরে যদি বলি না, পশুকে জাস্টিস দিতে হবে, ফাঁসি দিতে হবে, একটা পশুকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু পশু তো জন্মাচ্ছে, সেই জন্মানোটা তো বন্ধ করতে হবে। এই পশুত্ব ভাব নেওয়া সন্তানগুলো যাতে আমাদের সমাজে না জন্মায়, তার যে মূল জায়গাটা সেটা তো আমাদের করতে হবে। সেটাই জায়গাটা কিন্তু নিয়ে আমরা কেউ ভাবছি না। এটার জন্য কিন্তু আমাদের এই এত গন্ডগোলের সূত্রপাত হচ্ছে। সুবিবাহ না হলে দাম্পত্য জীবন হবে দুর্বিষহ। তার ফলে কি হবে, যে সন্তান সন্ততির উপর সেটা প্রভাব পড়বে। এতে ঠাকুর কি বলছেন এই সম্বন্ধে? ঠাকুর বলছেন যে দৈবী ভাব সম্পন্ন সুমানবের জন্মের জন্যই সুবিবাহ প্রয়োজন। এই যে দৈবী ভাব সম্পন্ন, যেটা আমরা বলছি যে আজকে সমাজে এই যে পশুত্ব তৈরি হয়েছে বলেই না আমরা আজকে এত আন্দোলন করছি। পশুত্ব যাতে না আসে, দৈবী ভাবের যাতে জন্ম হয়, তার জন্য হচ্ছে সুমানবের জন্য সুবিবাহের প্রয়োজন ঠাকুর বলছেন। অন্যথায় ঠাকুর বলছেন কি, যে অন্যথায় আসুরি ভাব সম্পন্ন শিশুদের জন্ম হয়, যারা সমাজের, জাতির ও দেশের বোঝা স্বরূপ। একবার যদি জননে দোষ প্রবেশ করে, তবে সেই সন্তানকে সুমানবে পরিণত করা প্রায় অসাধ্য। তা আমার কথা নয়, এটা শ্রী শ্রী ঠাকুরের কথা। ঠাকুর বলছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। এই বিবাহ চ্যাপ্টারটা তো বিশাল বড় চ্যাপ্টার। এই স্বল্প সময়ের মধ্যে আমি শুধুমাত্র একটু জাস্ট ছোট করে আলোকপাত করার চেষ্টা করছি, কারণ আজকের দিনের জন্য, এখনকার জন্য এটা বেশি প্রয়োজন, প্রচন্ড প্রয়োজনীয়। প্রতিটি মানুষের, যারা আন্দোলন করছে তাদেরও শোনা দরকার। এই আন্দোলনের মধ্যে আমি আপনি সবাই আছি, সবাই চাই একটা সুষ্ঠু সমাজ তৈরি করতে। প্রত্যেকে শোনা দরকার, এবং শোনা শুধু নয়, করা দরকার। বিবাহকে ঠাকুর তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সাদৃশ্য বিবাহ, আর একটা অনুলোম বিবাহ, আর একটা প্রতিলোম বিবাহ। এটা আপনারা সকলেই জানেন। তার যেখানে বর বউ, এই যে যেখানে সামঞ্জস্য বিবাহের কথা বলা হচ্ছে, যে যেখানে বর, সামঞ্জস্য বিবাহ আর সাদৃশ্য বিবাহ কিন্তু একদম এক করে ফেললে হবে না। কারণ সামঞ্জস্য বিবাহের মধ্যে যতগুলো আমি পয়েন্ট বললাম, শ্রী ঠাকুর যতগুলো পয়েন্ট উল্লেখ করেছেন সেগুলো থাকতে হবে, সেটা হচ্ছে সামঞ্জস্য। তবুও সাদৃশ্য বিবাহ, সামঞ্জস্য বিবাহটা পারফেক্ট বিবাহ, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় 99 ক্ষেত্রে হয়ই না বলতে গেলে। কিন্তু তবুও এই সাদৃশ্য বিবাহ যদি হয়, বা আরেকটা অনুলোম আরেকটা প্রতিলোম। এই সাদৃশ্য বিবাহ হচ্ছে কি, যেখানে বর বউ তাদের বর্ণ, বংশ, বিদ্যা, তাদের বৃত্ত, তাদের অভ্যাস ব্যবহার ইত্যাদিগুলো, যেগুলো মোটামুটি সমপর্যায়ের, এই বিবাহকে বলা হয় ঠাকুরের অর্থে যে সমান বা সাদৃশ্য বা উত্তম বিবাহ। আর যেখানে বউয়ের বা স্ত্রীর আর কি বর্ণ, বংশ, বিদ্যা, অভ্যেস, বৃত্ত, ব্যবহার এগুলো একটু নিচু মানের, মানে সেটা হচ্ছে মধ্যম বিবাহ। আর যেখানে বউয়ের অপেক্ষা, মানে স্ত্রীর অপেক্ষা বর, বর্ণ, বংশ, বিদ্যা, অর্থে বা কৌলিন্যে, চরিত্রে উঁচু হলো, বউ হয়তো নিচু রয়েছে, সেটা অনুলোম বিবাহ। আর যেখানে বউ এই সবগুলো যেগুলো উল্লেখ করলাম সেগুলোতে বড়, স্বামী এগুলোর থেকে ছোট,
মানে নিচে রয়েছে, ছোট মানে নিচে রয়েছে, সেইগুলো কিন্তু হয়ে যাবে প্রতিলোম বিবাহ। এখন এই প্রতিলোম বিবাহটা হচ্ছে ঠাকুরের কথায় হচ্ছে, এটা হচ্ছে অধমেরও অধম, সর্বনাশা। এই পাপজনক সমাজের এই যে এই এটা হচ্ছে পাপজনক এবং সমাজের কাছে কিন্তু এটা অমঙ্গলকারী। শাস্ত্রেও কিন্তু প্রতিলোম বিবাহ কিন্তু অবৈধ বা অসিদ্ধ বলেছে, আমরা হয়তো অনেকে খেয়াল করি না, শাস্ত্রেও কিন্তু বলেছে। এবং এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণেরও রয়েছে অনেক কথা, এখন এই আজকে এতটা সম্ভব না, কারণ ওটা আরো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, যার জন্য দেখবেন যে শ্রীকৃষ্ণের মৃত্যুরও 3000 বছর পর অব্দিও কিন্তু আর্য সভ্যতা কিন্তু প্রতিষ্ঠিত ছিল, এবং তখন কিন্তু সমাজে সুসন্তানের জন্ম হতো, এবং পরবর্তী সময়ে এখন সেটা নেই বলেই কিন্তু সুসন্তানের জন্ম হয় না। এবং ঠাকুর যার জন্য বারবার করে কিন্তু এই আর্য সমাজের কথা চেয়েছেন। আমি যার জন্য এই শর্টে এইটুকু বলে দিলাম। তো যাই হোক, সেটা নিয়ে আলোচনা করা এখন সম্ভব নয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে শ্রী ঠাকুরের কথায় যে মহৎ মানুষের আবির্ভাবের একটি অপরিহার্য শর্ত হচ্ছে স্ত্রী হবে স্বামীর মনোবৃত্তানুসারিণী, অর্থাৎ স্বামীর মনোবৃত্তিকে ভালোভাবে বুঝে তাকে ভালোবেসে তাকে অনুসরণ করে চলবে। স্ত্রীকে কেবল দেহরমা হলেই হবে না, হতে হবে মনোরমা, শুধু সহধর্মিনী নয়, হতে হবে সহমর্মিনী। স্বামীর ঝোঁক বা টেন্ডেন্সিকে নার্চার দেওয়া বা পোষণ দেওয়াতেই যার সুখ, বাস্তবে কিন্তু এটা খুবই কম দেখা যায় বেশিরভাগ স্ত্রীর। নিজের ঝোঁক, বেশিরভাগ স্ত্রীরা কি করে, নিজের ঝোঁক বা টেন্ডেন্সিকে স্বামীর সহযোগিতা দ্বারা পূরণ করায় কিন্তু আগ্রহী হয়। পুরুষ মাগে নারীর নয়, নারী মাগে টাকা, এমনি করেই চলছে জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা, শ্রী ঠাকুর বলেছেন। তাহলে মনোবৃত্তানুসারিণী স্ত্রী পাবার পূর্ব শর্ত হচ্ছে যে খুব ভালোভাবে সব দিক দেখে শুনে, বিশেষ করে উভয়ের ঝোঁক বা টেন্ডেন্সি এগুলো দেখে নেওয়া দরকার, মিল দেখে তবে গিয়ে কিন্তু বিবাহ দেওয়া দরকার। কিন্তু আজকে সমাজে সেটা কোথায়? সুতরাং সুসংগত বিবাহ তাকেই বলবে যে যেখানে স্বামী স্ত্রী পরস্পরের পরিপূরক হয়ে এবং চিন্তাধারার মিল হয়, একে অন্যের গুণগ্রাহী হলো। এর থেকে যে এই যে আগেকার দিনে দেখবেন যে মানে একটা ছিল স্বয়ম্বর সভা, যে শ্রেষ্ঠকে বরণ করা, এই শ্রেষ্ঠকে যে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ গড়ে, ঠাকুরের কথা আছে, বাড়িতে রয়েছে মেয়ে বরে বরণ করে। আর আজকের দিনে যে ছেলেরা মেয়েদের পেছনে পেছনে ছুটছে, তারপরে ভালোবাসা করে দিয়ে বিয়ে করে নিল, ভেবে নিল হয়ে গেল। আরে এতে শুধু তোমার নিজের জীবনটারই খারাপ করলে তা না, যে সন্তানটার জন্ম দিলে ওটাও একটা পরমাণু বোমের মতন কাজ হবে সমাজের জন্য, যে সমাজটাকে ধ্বংস করবে। ফলে অসামাজিক কাজ হয়ে গেল। কিন্তু এটা আজকের সমাজ, আজকের জনসাধারণকে মানাবে কে? তার জন্যই ওই যে ঠাকুর প্রথমে বলে গেলাম, ঠাকুর বলছেন অভিন্ন আদর্শের কথা, আদর্শ কেন্দ্রিক হওয়ার কথা। এই শ্রেষ্ঠকেও কিন্তু নির্ণয় করবে নারী। যখন নারী তার গুণমুগ্ধ হবে, তাতে যখন সে গুণমুগ্ধ হয়ে তাকে যখন বরণ করবে, সেটা হবে শ্রেষ্ঠ বিয়ে হবে। সেটা একটা বর্ণ বংশ সমস্ত কিছুই দেখবে, সেগুলো তো আছেই। সুতরাং এই প্রাচীনকালের যে স্বয়ংবর সভা, সেটার ক্ষেত্রেও কিন্তু সেগুলো রয়েছে। এই বিবাহ করাটা ঠাকুর বলছেন কি, যে ঠাকুরের কথায় আমি বলি যে বিবাহ করাটা ঠাকুর বলছেন যে মানুষের একটা নর্মাল হ্যাঙ্কারিং, মানুষ প্রত্যেকেই চায় যে বিয়ে করবে, বা একটা ইনার ইনস্টিংক্ট, সে যেন বহু ইন্ডিভিজুয়ালে পরিণত হতে চায়, অর্থাৎ সে তার বংশ বিস্তার করতে চায়। ঠাকুরের কথায় যে আর এই হ্যাঙ্কারিং থেকেই হচ্ছে স্ত্রী পুরুষের মিলনের প্রবণতা। আর তাই এই মিলন প্রবণতাকে এমনতর ভাবে ম্যানেজ করা দরকার, অর্থাৎ ব্যবস্থা করতে হবে যাতে সুপার এফিসিয়েন্টের আবির্ভাবটা একরকম নর্মাল হয়ে ওঠে, যাতে নাকি সুপার এফিসিয়েন্ট অর্থাৎ যারা নাকি সে মহৎ ব্যক্তি, মহৎ সন্তানেরা আসতে পারে, এবং সেটা যেন নর্মাল হয়, স্বাভাবিকই হয়ে যায়। মানে সেটার জন্য আর চাইতে হবে না, তার কারণ তখন এমন ভাবে চলবে, মানে এই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে বিয়েটা এমন ভাবেই হবে যে অটোমেটিক্যালি সুসন্তানরা জন্ম নেবে। এটা ঠাকুর চেয়েছেন, এটা ঠাকুর চেয়েছেন। পুরুষ যেন গাছের বীজ, আর নারী হচ্ছে একটা মাটি, সেই বীজের পক্ষে যে মাটি উপযুক্ত, সেই বীজ সেই মাটিতে পুঁতলে তবেই ভালো গাছ জন্মাবে। এটা তো স্বাভাবিক কথা। তো এখন উল্টোটা হলে কি হবে? গাছপালা ভালো হবে না। হাজার ভালো বীজ দিলাম কিন্তু মাটি ভালো না, গাছ ভালো হবে না। আবার হয়তো মাটি ভালো কিন্তু বীজটা ভালো না, তাহলে গাছপালা ভালো হবে না, এবং সন্তানটাও ভালো হবে না, অর্থাৎ সেই গাছের ফলগুলো ভালো হবে না। শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলছেন, যে বায়োভিগর সিড শুড বি প্লেসড ইন দ্য বায়ো
এনার্জ সয়েল, অর্থাৎ জীবনদীপ্ত বীজ বপন করতে হবে উপযুক্ত জীবন্ত আগ্রহদীপ্ত মাটিতে। শ্রী ঠাকুর সবকিছু বলে গেছেন, কিন্তু আমরা কোথায় করছি? আমরা তো করছি না তো। ঠাকুর বলছেন যে মা মানেই হচ্ছে যিনি পরিমাপ করে দেন, অর্থাৎ শিশুটির জীবনে সৎ হবে, উদার হবে, পরোপকারী হবে, বিনয়ী হবে, সমাজ হিতৈষী হবে, নাকি সে অসৎ, স্বার্থপর, দুর্বিনীত, অসামাজিক, শয়তান প্রবৃত্তি সম্পন্ন হবে, ধ্বংসকামী প্রকৃতির হবে, তা মেপে দেন কিন্তু মাই। মাকে অতিক্রম করার সাধ্য কোনো শিশুর হয় না, শ্রী ঠাকুরের কথায়। মায়ের ভাব তরঙ্গ থেকেই তার জন্ম। শৈশবে সেই ভাব অপরিপুষ্ট থাকে, বয়োবৃদ্ধির সাথে সাথে সেই ভাব পূর্ণ হয়ে ওঠে। সুতরাং যে বিয়েতে জননীর মনে অশ্রদ্ধা, ঘৃণা, হিংসা, দেশের ভাব প্রবেশ করে, সেই বিয়ের সন্তানও যে শ্রদ্ধাহীন, প্রবৃত্তিসেবী, শ্রেয়োদেশী হবে, তাতে আর সন্দেহ কি? শ্রী ঠাকুরের কথা, ঠাকুর বলে গেছেন এগুলো, আমরা এগুলো জানি না, করছি না, সমাজে সেগুলোকে অ্যাপ্লাই করছি না। পিতা ও মাতার গুণগুলো যদি একই ধরনের থাকে, আর গুণগুলো যদি পিতার মধ্যে বেশি থাকে, ডেভেলপড হয়, সেইগুলো তখন মা কি করে, সেগুলোকে আরো আয়ত্ত করতে চেষ্টা করে। আর তখন সেটাই তখন সন্তানের উপরে গিয়ে মানে সেটা বর্তিত হয়, সন্তানের মধ্যে সেটা প্রকাশ হয়। সুতরাং এই যে এই মানে কথাগুলো তো অনেক গভীরের কথা, কিন্তু এই স্বল্প সময়ের আলোচনা তো আমি যেন খুব খুব শর্টে করতে হচ্ছে আমাকে। তো ঘটনা কি হচ্ছে যে এই 90% দায়িত্ব ঠাকুর ওই জন্য দিয়েছেন স্ত্রীর ওপরে, আর 10% দিয়েছেন পুরুষের ওপরে। এটা কিন্তু এমনি এমনি জন্য না, মায়ের মাপ যদি ঘটির মতন হয়, আর সন্তান কিছুতেই কিন্তু কলসির মতন হতে পারে না। মা সুতরাং যতটুকু মেপে দেবে সেটুকুই হবে, এটা আমরা বেশিরভাগ মানে মানুষ কিন্তু সেটা আজকের সমাজে কিন্তু মানছি না, সেখানেই কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর বলছেন যে সদ্গুণগুলি গাছে ফলে না, ওগুলো আসে রক্তের ধারা বেয়ে। তাই সদ্গুণগুলি রক্ষণ ও বিকাশের জন্য প্রপার ইউজেনিক অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ বিহিত সুপ্রজনন বিন্যাসের ব্যবস্থা ও বর্ণ বিধান প্রয়োজন। উপযুক্ত সুপ্রজনন বিন্যাসের মাধ্যমে আমরা উন্নত মানের জীবাত্মাকে পৃথিবীর বুকে নামিয়ে আনতে পারি, যেটা ঠাকুর একটু আগে বলেছেন। উন্নত মানের জীবাত্মাকে পৃথিবীর বুকে নামিয়ে নিয়ে আসা মানে যে উন্নত এবং উচ্চ ভাব সম্পন্ন আত্মাকে বহু রকম সদ্গুণ দিয়ে, সুস্থ জৈবিক সংস্কৃতি দিয়ে, উত্তমভাবে সংস্কার দিয়ে এবং উজ্জ্বল সম্ভাবনাময় একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে আমরা তাকে মুক্ত করে তুলতে পারি, এই পৃথিবীকে কল্যাণপ্রসূ করতে পারি, এবং এই একটা সুসন্তান জন্মদানের মধ্যে দিয়ে আমরা এই পৃথিবীর প্রতি আমরা আমাদের যে অবদান সেটা রেখে যেতে পারি। একজন ভক্ত শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে বংশানুক্রমিক সংস্কার মানুষের পিতৃপুরুষ থেকে পায়, তার সম্বন্ধে আত্মার কি কোনো সম্পর্ক আছে? শ্রী ঠাকুর বলেছিলেন যে পিতৃপুরুষের চলনার মধ্যে যদি পবিত্রতা না থাকে, তবে সন্তানের জৈবিক সংস্থিতি আধ্যাত্মিক চলনের পক্ষে অনুকূল হয় না, সেখানে গোলমাল হলে এগোনো যায় না। কথায় বলে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আমাদের বৈধানিক সংস্কৃতি যেমন বোধ ও চলনও হয় তেমনতর, কিন্তু কিছু করতে গেলে তদনুরূপ জৈবিক সংস্কৃতি দরকার, জৈবিক সংস্থিতি দরকার। চোখ না থাকলে কি আমরা দেখতে পাই? ঠাকুর বলছেন চোখ না থাকলে কি আমরা দেখতে পাই? আমাদের সত্যি চোখ নেই, আমরা সব তাকিয়ে অন্ধ হয়ে রয়েছি, অথচ ঠাকুর সব দিয়ে গেছেন, আমরা জাস্টিস বলে আন্দোলন করছি। সুতরাং আমরা আমাদের জীবনের প্রকৃত জাস্টিস চাইছি কি? তখন তো আমরা এইগুলো করব সুপ্রজননের মাধ্যমে। আমাদের কি ঠাকুর কি হচ্ছে, ঠাকুর বলছেন যে সুপ্রজনন হতে গেলেই চাই সুবিবাহ, সংহতিশীল, সমীচীন এবং সদৃশ্য বিবাহ না হলে সুজাতকের জন্ম সুদূর পড়া হতো। এটা শ্রী ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন যে সন্তানের জন্মানোর একটা পরম পবিত্র কাজের জন্য স্বামী স্ত্রী উভয়েরই সাধনা এবং সংযম চাই, নইলে পশু মনোবৃত্তি সন্তান জন্মাবে। তাই পুরুষ ও নারীর স্বভাবকে যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে, তবে কিন্তু বুদ্ধি করে ওই সময় উচ্চ ভাব ভূমিতে থাকতে পারে না। ওই জন্য পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগ স্বামী ভক্তি ওপরে অত জোর দেওয়া হয়। সুতরাং ঠাকুর যা বলছেন তাই, বিবাহের সুফল যদি লাভ করতে হয়, জীবনকে ক্রমবিবর্তনায় গতিশীল যদি করে রাখতে হয়,
তবে পাত্র পাত্রী শুধু রূপ স্বাস্থ্য এবং আর্থিক সচ্ছলতা বিচার করলেই কিন্তু চলবে না। তাদের উভয়ের বর্ণ, বংশ, প্রকৃতি, টেম্পারমেন্ট, কৃষ্টি, বয়স এগুলোর প্রত্যেকের পরস্পরের সঙ্গে সাদৃশ্য কিনা, পরিপূরণী কিনা তা কিন্তু অবশ্যই দেখতে হবে। বিশেষ করে আমাদের এই যখন কোনো কন্যাকে যখন আমরা পাত্রস্থ করব, সেই সময় এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিচার্য। বিয়ে ঠাকুরের এই সম্বন্ধে যে বাণী রয়েছে, ঠাকুর বলছেন যে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের করিস হিসেব, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নেবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। এ সবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তায়। পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। অতএব সমাজ উপকৃত হবে ও পৃথিবীটা স্বর্গ হয়ে উঠবে যদি বিভিন্ন ধর্ম মতাবলম্বীদের মধ্যে এই সুমানবের জন্ম হয়। মেধাবী, হৃদয়বান, আধ্যাত্মিক দিক থেকে উন্নত চরিত্রের মানুষ দ্বারা পূর্ণ হবে ও প্রতিলোমের বিবাহ যত এই পশু মানবের যে আমরা জন্ম তবে রুখতে পারবো। যে কোনো ধর্ম মতাবলম্বী হোক না কেন, মহৎ মানবেরা যদি আমাদের এই পৃথিবীতে আসে, সারা বিশ্বের কিন্তু সম্পদ হয়ে উঠবে। তখন আমরা আর শুধু শুধু আন্দোলনের প্রয়োজন হবে না, তখন এমনিই সমাজটা সুন্দর হবে। নারীরা সম্মান পাবে, ধর্ষিত হবে না, শিক্ষকরা সম্মান পাবে, গুরুজনরা সম্মান পাবে, ছেলেমেয়েরা বাবা মাকে দেখবে, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। একটা প্রকৃত সুন্দর সমাজ তৈরি হবে। আর এটার জন্যই আমার মনে হয় প্রকৃত আন্দোলন করা উচিত আমাদের সকলের। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।